Bangladesh first president Bangabandhu Sheikh Mujibur Rahman, his house was demolished by over the 6 hours by Dhaka City Corporation bulldozers. যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। হাসিনা জিতেছে, তোমরা পরাজিত হয়েছো। এক কথায় যদি বলি, আমি এই মুহূর্তে বাংলাদেশ চলিতেছে সার্কাস। এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারা সহ নানামুখী রাজনৈতিক চাপে বিপাকে রয়েছে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার 1 বছর পার হওয়ার আগেই প্রশ্ন উঠেছে প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়েও। সব মিলিয়ে কঠিন এই পরিস্থিতিতে নিজের পদ থেকে সরে যেতে চাইছেন ডক্টর ইউনূস। উঠেছে এমন গুঞ্জনও। ইউনূসের ফাঁসি বাংলার মাটিতে হবে সাধারণ আইনেই। সে একজন জবরদখলকারী, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে। রাস্তায় গাছ ফেলে, রামদা হাতে, হকিস্টিক হাতে, ইট, আপনার গুলতি, এগুলো নিয়ে তারা আপনার রাস্তায় অবস্থান নিয়েছে যে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করবে। ইউনূসের স্থান লন্ডনে নাই। বাংলার জনগণ যেইভাবে থাকে ঘৃণা করে, আমরা সেই সুদূর ইউনূসকে লন্ডন থেকে আমরা প্রতিহত করব। কালো পতাকা দেখবো, জুতা মারবো, ডিম মারবো এবং তাকে আমরা প্রত্যাখ্যান করলাম, অবঞ্চিত করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একবারে বলি যে বিএনপির চাঁদাবাজি অবশ্যই হচ্ছে চাঁদাবাজি। এই চাঁদাবাজির জন্য আপনি দায়ী, আপনার প্রশাসন দায়ী। কারণ কোনো দেশে চাঁদাবাজি হচ্ছে, সেটার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার আপনি নেন নাই। আর ভাই তারেক রহমান লন্ডনে বসে থাকা, সেখান থেকে সে যে কজনকে বহিষ্কার করেছে এই পর্যন্ত চাঁদাবাজির জন্য, আপনি অতজন মানুষের চাঁদাবাজির জন্য আটকও করেন নাই। আপনার কাছে কেমনে আমরা আশা করবো যে আপনি ভালো করে দেশ চালাবেন, কিছু একটা করবেন? অতএব আমি মনে করি নির্বাচন হওয়া দরকার। বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার কোনোদিন আসেনি। এত শক্তিশালী হবার পরেও আপনি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছেন? প্রেস সচিব আছেন, তিনি প্রথমত একটা বিতর্ক শুরু করছেন। এমনকি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমরা যতদূর জানি এই সফরটা হচ্ছে 4 দিনের সরকারি সফর, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এটা বলা হয়েছে। কিন্তু আপনি আশ্চর্য হবেন যে যুক্তরাজ্যে তিনি প্রবেশ করার পর আমাদের সেখানে থাকা গণমাধ্যমগুলো এবং বাংলাদেশ হাই কমিশন যে তথ্য দিয়েছে, এটা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরকে বিতর্কিতই করে ফেললো। বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য বাংলাদেশ হাই কমিশন ছাড়া, এখন বাংলাদেশ হাই কমিশন যেতে বাধ্য কারণ এটা সরকারি প্রতিষ্ঠান, সেই হাই কমিশনের জনগণ ছাড়া বা 2-4 জন প্রতিনিধি ছাড়া ব্রিটিশ সরকার বা যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের কারুর পক্ষ থেকে কোনো প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন না। আমি আশ্চর্য হয়ে গেছি। সম্ভবত এইটা প্রথম সফর যখন বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান কোনো দেশে গেলেন আর সেই দেশের কেউই, এবার হোক সে দেশের একজন মন্ত্রী প্রথম সারির, দ্বিতীয় সারির, অথবা কোনো এমপি, অথবা তাদের মন্ত্রণালয় থেকে কোনো সরকারি ব্যক্তিত্ব যারা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেখানে রিসিভ করবেন। আমি আশ্চর্য হয়েছি। প্রথম হচ্ছে কোনো রাষ্ট্রীয় অতিথি এলে তাকে অভ্যর্থনা জানাতে সেই রাষ্ট্রের প্রতিনিধি কেউ না কেউ উপস্থিত থাকেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কেউ ছিলেন না। আর এটাতে স্পষ্ট একটা বার্তা হচ্ছে যে আমাদের সরকারকে বা সরকার প্রধানকে যুক্তরাজ্য জেনে বোঝে হোক বা ইচ্ছাকৃত হোক অথবা না বোঝে হোক, এটা কিন্তু অপমান করা হচ্ছে, চরম অপমান। কারণ তিনি এই রাষ্ট্রগুলোর কাছে এতটা সজ্জন ব্যক্তিত্ব, যেখানে যুক্তরাজ্যের রাজা তাকে পুরস্কার দিবেন। এখন আমার তো সন্দেহ লাগতেছে যে পুরস্কারের তালিকায় ওনার কিন্তু নাম নেই। আমরা যতদূর জানছি, গত বছর যখন জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে সিস্টেমের বাহিরে একটা পুরস্কার দেওয়া হয়েছিল, যে হারমোনি অ্যাওয়ার্ড, যেটার কথা বলা হচ্ছে, বিশেষ ব্যক্তিদেরকে দেন যারা লিস্টের বাহিরের মানুষ, মানে তাদেরকে লিস্টে আনাটাও এটা অন্যায় অথবা তাদের জন্য অসম্মানজনক। ইউনূসের ফাঁসি বাংলার মাটিতে হবে সাধারণ আইনেই। সে একজন জবরদখলকারী, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে। একজন রক্তচুষা মানুষ, একজন সুদের ব্যবসায়ী মানুষ, যিনি এই দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ধ্বংস করে দিয়েছেন। কে এই ষড়যন্ত্রকারী খুনি লন্ডনে আসবেন, আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা তাকে প্রতিহত করব। আজকে বাংলাদেশের পুলিশ বাহিনীকে 3200 পুলিশকে হত্যা করেছে এই রেজিম মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এবং আমরা কি দেখতে পেয়েছি, আমাদের আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের আমাদের ভাই বোনদেরকে প্রায় 1200কে তারা হত্যা করে ফেলেছে। বাড়িঘর লুটপাট, জাতির পিতার বাড়ি 32 নম্বরে আগুন দিয়েছে। ডক্টর এই মোহাম্মদ ইউনূস প্যারিস থেকে 5 তারিখের পরে নির্দেশনা দিয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা আমাদের অভিভাবক সদ্য শেখ রেহানাকে হত্যা করার জন্য। এর জন্যই এবং বাংলাদেশে যাদেরকে পুলিশ হত্যা
আমাদের নেতাকর্মী হত্যা, যাদেরকে হত্যা করেছে তার বিচার বাংলার মাটিতে হবে। এই ইউনূসের ফাঁসি বাংলার মাটিতে হবে সাধারণ আইনেই। সে একজন জবরদখলকারী, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে এবং মানুষ খুন, হত্যা, রাহাজানি, মানুষের বাড়িঘরে আগুন, লুণ্ঠন এবং চাঁদাবাজি সহ সবই এরা করছে। যেখানে উনি ঢাকায় 8 আগস্ট 2024-এ এসে উনি প্রথমেই বলেছিলেন যে আমার মেইন চ্যালেঞ্জেস হচ্ছে বাংলাদেশের সবাইকে ঐক্যবদ্ধ করা। তো সেখান থেকে আমি ওনাকে প্রশ্ন করি, যেখানে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসভবন 6 ঘন্টা সরকারি বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়, তখন প্রশাসন কিভাবে নীরব ছিল এবং এই নীরবতার মাধ্যমে উনি একটা ডিভাইডেড সৃষ্টি করছিল, মানে একটা ডিভিশন তৈরি করে যে পার্টিকুলার মানুষকে আলাদা করে দেয়। তাহলে ওই পার্টিকুলার মানুষকে আলাদা করে ওদেরকে বাদ দিয়ে উনি কিভাবে রিফরমেশন বা ওই যে উনি ঐক্যবদ্ধ করবে সবাইকে, সেটা উনি কিভাবে করবে? এবং উনি কি শুধুমাত্র ওই পার্টিকুলার মানুষদেরকে বাদ দিয়ে বাকি অর্ধেকের জন্য উপদেষ্টা হয়েছে? এরকম একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা উনি আসলে ছুঁতে পারেননি এবং উনি যে উত্তরটা দেয় সেটা উনি ওনার মতো করে আসলে ব্যাখ্যা করেন, যেটা আমার প্রশ্নকে Debate is Army League political party. If they can kill young people on the street just like that, make people disappear just like that, steal money just like that, would you still call it a political party? So that's a debate. This is not a judgment. Thought this ends on the 5th of August after departure of former Prime Minister. For us, chapter is closed. This part is over now. It's a country without them. This is the 10th month now. None of that party has ever আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সেই মামলা মোকাবেলা করতে যাব, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? ওদের বোধহয় ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধহয় আমি ভয়ে আর দেশে আসবো না। তা আমি বলছি না, আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব, আমি মামলা মোকাবেলা করব। গণ অধিকার পরিষদের নেতা জনাব বাদল মেম্বারের স্মরণসভা গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বাজারে সন্ধ্যার পর অনুষ্ঠিত হয়েছে। আমরা সেই সমাবেশ শেষে 10:45 দিকে আমরা আমাদের গলাচিপা শহরে আমরা ফিরব। সেই মুহূর্তে আমরা জানতে পারি যে এই গলাচিপা 10 মিনা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা জনাব হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে, রামদা হাতে, হকিস্টিক হাতে, ইট, আপনার গুলতি, এগুলো নিয়ে তারা আপনার রাস্তায় অবস্থান নিয়েছে যে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করবে। আমাদের কিছু সাধারণ কর্মীরা পরিস্থিতি দেখার জন্য যাচ্ছিলেন, সেই সময় 2টি মোটরসাইকেল তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়, আরও 5-7টি মোটরসাইকেল ভাঙচুর করে, বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করে। এবং ইতিমধ্যেই আমরা খবর পাই যে আমাদের এই গলাচিপা 10 মিনায় প্রায় 8 থেকে 10টা অফিস তারা ভাঙচুর করে, বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার, ফেস্টুন সেগুলো ভাঙচুর করে। এখানে জনাব হাসান মামুনের সাথে আমার কোনো রাজনৈতিক বা আদর্শিক মিলও নাই, দ্বন্দ্বও নাই, কারণ তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা, আমি একটা দলের সভাপতি। মিলের জায়গায় এটুকু আছে যে আমরা গণ অধিকার পরিষদ বিএনপির সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, রাজপথে লড়াই সংগ্রাম করেছি, এখনও বিভিন্ন ইস্যুতে, রাষ্ট্র সংস্কার, নির্বাচন, মৌলিক ইস্যুতে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একসাথে কাজ করার চেষ্টা করি জাতীয় পর্যায় থেকেও। সেখানে আঞ্চলিক পর্যায়ে জনাব হাসান মামুনের সাথে আমার ওই ধরনের কোনো রাজনৈতিক সম্পর্ক নাই। বিএনপির একটা বড় রাজনৈতিক দল, হাসান মামুন রাজনীতি করতে চাইলে, প্রোগ্রাম করতে চাইলে তার নেতাকর্মীদের নিয়ে করবেন। কিন্তু আমি যতদূর জানতে পেরেছি যে আমরা যখনই এলাকায় আসি, একটা গণসংযোগ হয়, সাধারণ মানুষ এলাকার সন্তান হিসেবে তাদের যে একটা দেখার আগ্রহ, তারা আগে পত্রপত্রিকা দেখেছে, টেলিভিশনে বক্তব্য শুনেছে, একটা গণজোয়ার তৈরি হয়। এইটা দেখে মূলত তারা আসলে এই ঈর্ষান্বিত হয়ে এই আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া, বিভিন্ন জায়গায় হামলা করা, এই কাজগুলো করছেন। বিশেষ করে আমি যখন এই জুলাইয়ের পরে আমি যখন এই পটুয়াখালীতে আসি প্রথম, সেই সময় এই গলাচিপার আমখোলা থেকে আমাদের লোকেরা যাওয়ার পথে গাড়িতে হামলা করেছিল। এবং গত রোজার ঈদেও 10 মিনার আলিপুরাতে আমাদের নেতাকর্মীদের খেলায় তারা সেই স্টেজ বেস্টেজ ভাঙচুর করে, এইবার ঈদের আগে এবং আসার পরেও আমাদের কয়েকজন নেতাকর্মীকে মারধর করে। এবং আজকে দুপুরবেলা আমাদের নেতা কর্মী সহ আমরা যখন এই গণসংযোগে আসতেছিলাম গলাচিপাতে, তারা সেখানে একটি হামলা করতে চেয়েছিল, আমাদের লোকসংখ্যা বেশি থেকে পারে নাই। তো এখন একটা ঠুনকো অভিযোগ তুলে যে তারা আজকে এই পরিস্থিতি তৈরি করলো, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়েছি, দেখি তারা কি ব্যবস্থা নেয়। আর এখন তো রাত্র 12টা 52 বাজে, আমরা 10:45 থেকেই এখানে অবরুদ্ধ আছি। আমাদের এখানেও
এখানেও আমাদের 500-700 নেতাকর্মী সহ এলাকাবাসী 1-1,500 লোক জড়ো হয়ে গেছে। আমরা চাইলে তাদেরকে প্রতিহত করে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারি, কিন্তু এলাকায় একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হোক, সেটা আমরা চাইনি। যে কারণে আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছি। ইতিমধ্যেই পুলিশ এসেছে, সেনাবাহিনী এসেছে, তারা দেখছে পরিস্থিতি কিভাবে কি করা যায়, এবং বিএনপির নেতারাও খোঁজখবর রাখছেন। বাকিটা দেখা যাক কি হয়।